শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, তারপর নেপাল। জেএনজি আন্দোলন, ভাঙচুর, সরকার ফেলে দেওয়া, এসব করেও শেষ রক্ষা হলো না ডিপ স্টেটের। বাংলাদেশে 18 মাসের মাৎসন্যায়ের পর গণভোট, আর সেই ভোটেই ডিপ স্টেট খানিকটা ধরাশায়ী তো বটেই। আজ এই নিয়েই আমাদের প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কমেন্ট করে জানান নিজেদের মতামত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলির মধ্যে একটি। গোয়েন্দা সংস্থা হয়েও যা শুধু গোয়েন্দা সংস্থা নয়, সারা বিশ্বকে দেখিয়ে দেখিয়ে কখনো ইরান, কখনো ইরাক, কখনো ভেনেজুয়েলা, এরকম নানা জায়গায় নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করেছে আমেরিকা। কিন্তু এসব ছাড়াও সারা বিশ্বে রোজ নানা জায়গাতে ছায়া যুদ্ধ করে চলেছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী সেনা সিআইএ। কোন দেশ একটু শক্তিশালী হলো, কোন দেশ এগিয়ে যাচ্ছে আমেরিকার থেকে, কোন দেশ আমেরিকার বিশ্ব দখলের স্বপ্নের পথে কাঁটা, এসব খুঁজে সরকার গড়া ও ভাঙার কাজে ইন্ধন জুগিয়ে আসছে আমেরিকার ডিপ স্টেট ও সিআইএ। বাংলাদেশে এই গণভোটের ফল ডিপ স্টেটের এই স্বপ্নে কিছুটা ধাক্কা তো দিলই। বাংলাদেশের এই নির্বাচনে নতুন বেশ কয়েকটা সমীকরণ তৈরি হলো। 1. বিএনপি ও বাংলাদেশি হিন্দু সমীকরণ। 2. ভারত ও বিএনপি সমীকরণ। 3. জামাত ও ডিপ স্টেট সমীকরণ। 4. তারেক রহমান ও বাংলাদেশের যুব সমাজ সমীকরণ। 1. বিএনপি ও বাংলাদেশি হিন্দু সমীকরণ। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই সেদেশের হিন্দুদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে আসছে ওই দেশের রাজনৈতিক নেতারা। আওয়ামী লীগের আমলে যে হিন্দুরা ভয় ছাড়া বা হঠাৎ খুন হয়ে যাওয়া ছাড়া শান্তিতে বাস করত, এমনটা মোটেও নয়। তবুও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের রক্তনদীতে হিন্দুদের একমাত্র নৌকা। বরং জামাত প্রভাবিত খালেদা জিয়ার বিএনপির সঙ্গে বরাবরই বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে এসেছে বাংলাদেশের হিন্দুরা। 2026-এর বাংলাদেশ নির্বাচনে আওয়ামী লীগ নেই, এটা দেখেই ভোটে বেশ কিছুটা চাপ তৈরি হয়েছিল বাংলাদেশের হিন্দুদের জন্য। কিন্তু সেই চাপ থেকে মুক্তির পথ খুঁজেছেন বাংলাদেশের হিন্দুরাই। হিন্দু অধ্যুষিত জায়গাগুলি তো বটেই, এমনকি সারা বাংলাদেশেই বিএনপিকে ঢেলে ভোট দিয়েছে হিন্দুরা। একটা উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হবে। হিন্দু অধ্যুষিত খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসনে এবার হিন্দু প্রার্থী দিয়েছিল জামাত। এই আসনে জামাতের প্রার্থী ছিলেন কৃষ্ণ নন্দী। ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির প্রাক্তন সভাপতি কৃষ্ণ নন্দী। তারপরও 50,000-এর বেশি মার্জিনে এই আসনে পরাজিত হয়েছেন কৃষ্ণ নন্দী। এই আসনে 1,21,352 ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির আমির এজাজ খান। 2. ভারত ও বিএনপি সমীকরণ। 2008 সালে সপরিবারে বাংলাদেশ ছেড়ে ব্রিটেনে চলে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর গত ডিসেম্বরে যখন ফিরলেন, তখন শেখ হাসিনা দেশ ছাড়া। বাংলাদেশে বকলমে ক্ষমতার স্বাদ পাওয়া জামাত শুরু থেকেই তারেকের ফিরে আসাকে সহজভাবে নেয়নি। তবে বাংলাদেশেরই রাজনীতিবিদদের একাংশের মতে ভারতের আশ্বাসের পরই দেশে ফেরার সাহস দেখাতে পেরেছেন তারেক। খালেদা জিয়া মারা যাওয়ার পর শ্রদ্ধা জানাতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ সফর করেন। সে সফরে তারেকের সঙ্গে দীর্ঘ আলোচনা এবং তারপরই তারেকের নানা বয়ান বিএনপি ভারত সম্পর্কের নতুন রসায়ন খুলে দিয়েছে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এখনও কয়েকটা জিনিসের উপর নির্ভর করছে ভারত বাংলাদেশ, বা আরও স্পষ্ট করে ভারত বিএনপি সম্পর্ক কোন দিকে এগোবে। তারেক কি জামাতের বিপরীতে হেঁটে আওয়ামী লীগের উপর ব্যান তুলবেন? যদিও এর আগেই তারেক জানিয়ে রেখেছেন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তিনি বা তাঁর দল। অন্যদিকে ইউনূসের আমলে নানান ভারত বিরোধী শক্তিগুলির বাড়বাড়ন্ত হয়েছিল। তারা দিনরাত মুখের কথায় চিকেন স্নেক কাটেন। এবার তাদের কি দমন করতে পারবেন তারেক? শেখ হাসিনাকে ঠিক কী পদ্ধতিতে, কোন শর্তে দেশে ফেরাতে চান তারেক? এসবের উপর ভারত বিএনপি সম্পর্ক অনেকাংশে নির্ভর করবে। 3. জামাত ও ডিপ স্টেট সমীকরণ। এতদিনে এটা স্পষ্ট যে জামাত ডিপ স্টেটের বোড়ে।
কোটা আন্দোলনকে সামনে রেখে হাসিনা সরকারকে তাড়িয়ে জামাত মৌলবাদীদের হাতে বাংলাদেশকে তুলে দিতে দুবার ভাবেনি ডিপ স্টেট। বদলে সেন্ট মার্টিন দ্বীপে নিজেদের সেনাবাহিনীর ডেরা বানানো হোক কিংবা ভারতের এক সীমান্তে অশান্তি জিয়ে রাখার কাজই হোক, সফলভাবে করে গিয়েছে সিআইএ। এবার সুখের 18 মাস আর নাও চলতে পারে। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে নির্বাচন, এই নির্বাচনে বড় সংখ্যায় আসন জিতে ক্ষমতায় বিএনপি। ঘোষণা মতোই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। আশা করা যায় ইতিমধ্যে বাংলাদেশ থেকে পালানোর বন্দোবস্ত করে ফেলেছে মোহাম্মদ ইউনূস। এত হিন্দু নিধন, ভারত বিরোধিতা, আমেরিকার প্রভুদের কাছে দেশ বিক্রি করে দিয়েও শেষ রক্ষা করতে পারল না ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা। বাংলাদেশের 299 আসনের মধ্যে 212টি আসনেই জয় পেয়েছে বিএনপি এবং অন্যান্য সহযোগী দলগুলি। শেষ পাওয়া খবর অনুসারে বিএনপি একাই 209টি আসনে জয় পেয়েছে। কিন্তু কিভাবে? 1 বছর আগেও যারা বাংলাদেশের রাজনীতির গল্পে পার্শ্ব চরিত্র ছিল, সেই বিএনপি কি করেই বা নায়কের আসনে এলো? ভারতের চিকেন নেক নিয়ে কথা বলা, উচ্চিংড়ের মতো হুমকি দেওয়া, সার্জিস আলমরা নিজের আসনেও ভোটে হেরেছে। বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা ইউনূসের খেলা শেষ। এসব জেনেই গণভোট থেকে বারবার দূরে থাকতে চেয়েছে ইউনূস, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী অপশক্তিগুলিকে ক্ষমতায় আসতে দেয়নি। এগুলো তো ফ্যাক্ট, কিন্তু এর ভেতরে থাকা গল্পটা কি? পরপর যদি আমরা ঘটনাগুলো দেখি, 2024-এর 18ই জুলাই বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সে দেশের সরকার। এরপর আরও মারাত্মক আকার ধারণ করে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন। ঢাকা সহ বিভিন্ন জায়গাতে রাস্তায় নেমে ভাঙচুর বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এরপর 2024 সালের জুলাইয়ের শেষ দিকে কোটা প্রত্যাহার নিয়ে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করে হাসিনা সরকার। কিন্তু আগস্ট মাসের শুরু থেকে কোটা আন্দোলন অদ্ভুতভাবে হাসিনা সরকারের পদত্যাগ চাইবার আন্দোলনে পরিণত হয়। আন্দোলনকারীরা সে সময় ডাক দিয়েছিল দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। যেন এই সুযোগেরই অপেক্ষা করছিল ডিপ স্টেট। একদিকে বাংলাদেশে চলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, কথায় কথায় ভারত বিরোধিতা, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব এবং হিন্দু নিধন। অন্যদিকে ক্ষমতার সর্বোচ্চ জায়গাতে থেকে আমেরিকার সঙ্গে এমন সব চুক্তি করে গিয়েছেন ইউনূস, যেগুলো থেকে সরে আসতে না পারলে না নিজের গদি না বাংলাদেশ কোনোটাকেই বাঁচাতে পারবেন না তারেক রহমান। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় নিজের সামরিক ও বাণিজ্যিক উপনিবেশ বানানোর প্রায় সব রাস্তা তৈরি করে রেখেছে ডিপ স্টেট। কোটা আন্দোলনের নামে রাস্তায় ভাঙচুর চালানো ছাত্র ও জামাতিরা কোথা থেকে এত বড় আন্দোলন চালানোর অর্থ পেল? কোথা থেকেই বা আন্দোলনকারীদের হাতে আধুনিক হাতিয়ার এলো? এসব প্রশ্নের উত্তর সব ধাঁধার সমাধান করে দেবে। এত লোক থাকতে ইউনূস কেন বা উড়ে এসে জুড়ে বসলো বাংলাদেশের মগডালে? 18 মাস ধরে জিহাদি হায়নাদের হিন্দু নিধনে ছাড় দেওয়া হলো, সেসব নিয়ে মিডিয়া ব্যস্ত থাকলো। অন্যদিকে বাংলাদেশের একের পর এক জায়গা প্লেটে সাজিয়ে তুলে দেওয়া হলো ডিপ স্টেটের হাতে। তবে ডিপ স্টেটের সমস্যা হলো তারা শুধু বিক্ষোভ বিদ্রোহ করাতে জানে, নিজেদের পছন্দ না হলে সরকার ফেলে দিতে জানে। কিন্তু দেশ গড়ার নীতিতে এখনও অনেক পিছিয়ে ডিপ স্টেট এবং জামাত এই অশুভ আঁতাত। 2026-এর বাংলাদেশ নির্বাচন আরও একবার প্রমাণ করলো ভারতের শক্তিশালী কূটনীতির সামনে ডিপ স্টেট জামাত আঁতাত আবারও ফেল করেছে। ডিপ স্টেটের এই কিছুটা হার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাবকে আরও শক্তিশালী করলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 4. তারেক রহমান ও বাংলাদেশের যুব সমাজ সমীকরণ। বাংলাদেশে জুলাই আন্দোলনের পিছনে যতই ডিপ স্টেট থাকুক না কেন, প্রথম দিকে এই আন্দোলনের সঙ্গে সারা বাংলাদেশের ছাত্র যুবরা যুক্ত হয়েছিল। অনেক যুবনেতাও উঠে আসেন এই আন্দোলনের ফলে। তাই স্বাভাবিকভাবেই অনেকেই মনে করেছিলেন যে এই নির্বাচনে যুব ভোটের বড় অংশ জামাত বা এনসিপির ঝুলিতে যেতে পারে। তবে 299 আসনের 209টিতে এককভাবে জয় এটা স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের
যুব সমাজের নেতা তারেক রহমানই। ছাত্র আন্দোলনের নাম করে উঠে আসা ও তারপর জামাতের কোলে গিয়ে বসা এনসিপির এই দুইমুখ নীতিকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। এই সত্যটা জামাত ও এনসিপি দু দলের আসন সংখ্যাতেই স্পষ্ট। বৈষম্য বিরোধিতার নাম করে হিন্দু নিধন ও ভারত বিরোধিতাকে হাতিয়ার করতে চাওয়া জামাত ও এনসিপির গাঁটছড়ায় বাংলাদেশের মানুষ যে খুশি নয় তা স্পষ্ট। 18 মাসের মাৎসন্যায় শেষ করার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। স্বাভাবিকভাবেই এটাই এখন দেখার কোন পথে কী সিদ্ধান্ত নেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে যে বড় ফাঁদ বাংলাদেশের জন্য বিছিয়েছে ইউনূস, তা থেকে বাংলাদেশকে বের করে আনাই এখন তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে তারেক রহমানের আমলে কি ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।